ঈদের লম্বা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ার বাজার। স্থলবন্দরে শুরু আমদানি রপ্তানি কার্যক্রম। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা শত শত গাড়ি। নিলামে বিক্রির জন্য অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ চট্টগ্রাম কাস্টম হাউস। ১৯৫টি মামলা নিষ্পত্তির আবেদন। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা। আন্তর্জাতিক মানের করা হচ্ছে বিমানবন্দর। বিদেশিদের আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি খাতে কর বাড়ার চাপ। ডিম মুরগির দাম বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। কর হার কমিয়ে নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং ইরান ইসরায়েল সংঘাতের জেরে আবারও উত্তপ্ত স্বর্ণের বাজার। আউন্স প্রতি দাম ছাড়াবে $৩,৫০০। দেশের বাজারে বাড়ল ভরিতে $২,০০০ বেশি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক পাড়াও সরগম। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস এবং মতিঝিলে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে ঠিক আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের যে প্রশাসন এবং সমস্ত অফিস আদালত সেগুলো কিন্তু আজকেই খুলেছে। সকাল 9টা থেকেই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে, অর্থাৎ প্রশাসনের প্রাণকেন্দ্র এই সচিবালয়। আমি যদি একটু বলি যে ঠিক 4 জুন সবশেষ অফিস করেছিলেন কর্মকর্তা কর্মচারীরা। 5 জুন থেকে এই ছুটি শুরু হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক 2 দিন ছুটি ছাড়া, নির্বাহী আদেশে 2 দিন ছুটি ছাড়া এই যে বাকি ছুটি, পুরো 10 দিনের টানা ছুটি শেষে মূলত তারা অফিস করছেন। যদিও নির্বাহী আদেশের ছুটির পরিবর্তে মাঝে 2 দিন শনিবার তারা অফিস করেছেন। তো সবাই যেটি বলছেন সচিবালয়ে, আমরা যাদের কাছাকাছি গিয়েছি, যে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপিত হয়েছে এবং দীর্ঘ ছুটি থাকার কারণে তারা মূলত কিন্তু ঈদ যাত্রায় যে গ্রামের বাড়িতে তারা গিয়েছেন সেখানেও স্বচ্ছন্দে তারা ঈদ উদযাপন করে তারা আবার ঢাকায় ফিরে এসেছেন। আর এরই মধ্যে সচিবালয়ে আজ অধিকাংশ উপদেষ্টা যারা তারা কিন্তু অফিস করছেন সকাল থেকেই। এরই মধ্যে কিন্তু আমাদের যারা সাংবাদিকরা অপেক্ষমান ছিলাম তাদেরকে উপদেষ্টারা কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে কিভাবে ঈদ উদযাপন তারা করেছে। প্রাণী এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন যে এবছর কিন্তু পর্যাপ্ত দেশীয় গরু ছিল, যে কারণে মানুষ স্বস্তির সঙ্গেই কোরবানি দিতে পেরেছেন। এবং উনি একটা কথা বলেছেন যে এবছর রাজনৈতিক কোরবানি হয়নি, অর্থাৎ অনেক বেশি দামের যে গরু কিনে কোরবানি করা সেটি কিন্তু এবছর হয়নি। রিজওয়ানা হাসান, একটি বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যে দেখা করেছেন, দেখা করে যে রাজনৈতিক যে বিষয়টা ছিল সে ব্যাপারে বলছেন যে এই ব্যাপারেও প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে বিভিন্ন রাজনৈতিক দল জানতে পারবেন। তাই এই ছিল মোটামুটি সবশেষ তথ্য সচিবালয় থেকে। এই মুহূর্তে আমি যেমন সচিবালয় থেকে এই তথ্যগুলো জানাচ্ছিলাম, ব্যাংক পাড়ার কী অবস্থা, অর্থাৎ টানা ছুটির পরে ব্যাংক পাড়ায় কেমন চলছে, কিভাবে কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন সেই বিষয়ে জানতে আমরা চলে যাব ব্যাংকপাড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী যশোয়া, আমরা তার কাছ থেকে শুনবো। একটানা 10 দিনের ছুটি, এরপর আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যাংকপাড়ায়। মতিঝিলের ব্যাংকগুলোতে আবারও শুরু হয়েছে কর্মব্যস্ততা এবং সকাল থেকে গ্রাহকরাও আসছেন লেনদেন করতে। সকাল থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি ব্যাংকগুলোর লেনদেন। এবং আমরা যদি একটু সেই লেনদেনের চিত্রটা দেখাই, খুব বেশি ব্যস্ততায় সময় পার করছেন না কর্মীরা। যেমনটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই ঢিলে ঢালাভাবে লেনদেন চলছে এবং কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট ধরে দেখা যাচ্ছে সেই লেনদেনের পরিমাণটা কিছুটা বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সারি তৈরি হচ্ছে গ্রাহকদের। এবং যদি একটু বলতে হয় যে টানা 10 দিনের ছুটি, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে নিকট অতীতে এমন কোনো নজির নেই যে ব্যাংকিং খাত এবং শেয়ার বাজারের লেনদেন টানা 10 দিন স্বাভাবিক পরিস্থিতিতে বন্ধ ছিল। তো সব মিলিয়ে 10 দিনের ছুটি শেষে যেই কর্মব্যস্ততা এবং গ্রাহকদের চাপ আশা করেছিলেন আমাদের কর্তৃপক্ষ ব্যাংকের, যেমনটা বলছিলেন যে সকাল থেকে তেমনটা চাপ দেখা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যেই চাপ আছেন তারা তা সামাল দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং
তারা আমাদেরকে এটাও জানিয়েছেন যে কোনো ধরনের চ্যালেঞ্জও তারা লক্ষ্য করছেন না 10 দিন ছুটি থাকায়, কেননা পুরোপুরি বন্ধ ছিল না, কিছু কিছু জায়গায় জরুরি পরিষেবার কারণে কিছু কিছু শাখা ব্যাংকের কিন্তু খোলা ছিল, এমনটাই বলেছিলেন আমাদেরকে ব্যাংক কর্তৃপক্ষরা। এবং এছাড়া যদি একটু শেয়ার বাজারের খবরটাও জানাতে চাই, আজ টানা 10 দিন শেষে 4 জুনের পর আজ আবার 15 জুন এসে শেয়ার বাজারের লেনদেনও শুরু হয়েছে এবং শেয়ার বাজারের লেনদেনটাও প্রথম ঘন্টায় কিছুটা স্থিতিশীল বা ইতিবাচকই বলা যায়, কেননা প্রধান সূচক এবং বাছাইকৃত সূচক দুই সূচকে আমরা প্রথম ঘন্টায় দেখেছিলাম পয়েন্ট বাড়তে, কারণ আমরা প্রথম ঘন্টায় দেখেছি প্রধান সূচকে প্রায় 10 পয়েন্টের মতো বেড়েছে এবং বাছাইকৃত সূচকে বেড়েছে 7.5 পয়েন্টের মতো, কিন্তু নেতিবাচক ধারায় দেখা গেছে ডিএসইএস কিংবা সরিয়া সূচক। এবং একটু যদি বলি যে সেই ব্যাংক এবং শেয়ার বাজারের লেনদেন বন্ধ হওয়ার আগের চিত্র জুনের 4 তারিখ, সে সময়ও কিন্তু দেখা গিয়েছিল সেদিন শেয়ার বাজারের লেনদেনে 3 সূচকে ইতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছিল, 3 সূচকেই শেষ কার্যদিবসে পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এবং এখন পর্যন্ত প্রথম কার্যদিবসে ঈদের পরের প্রথম ঘন্টা শেয়ার বাজার ইতিবাচক ধারা দেখা যাচ্ছে এবং ব্যাংকিংগুলোর চিত্র শুরুতেই যেমনটা বললাম যে গ্রাহকের সংখ্যা সকাল থেকে প্রথম ঘন্টায় কিছুটা ধীরে ধীরে বাড়ছে এবং কর্তৃপক্ষ আমাদের যেমনটা বলছেন যে এই চাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে আরও বাড়বেন এবং পুরো সপ্তাহ জুড়েই আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়বে, লেনদেনের সংখ্যা বাড়বে। এবং আজকে এখন পর্যন্ত যদি বলি, সকাল 10টায় ব্যাংকিং খাতে লেনদেন শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত লেনদেন চলবে এবং শেয়ার বাজারের লেনদেন শুরু হচ্ছে 10টায়, চলবে 2টা 20 মিনিট পর্যন্ত দুপুর। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদ পরবর্তী কর্মব্যস্ততার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল এবং সচিবালয়ে। টানা 10 দিন ঈদের ছুটি কাটিয়ে আবারও সচল হয়ে উঠেছে শিল্পাঞ্চলগুলো। সকাল থেকেই দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে প্রথম দিন উৎপাদন কাজে শতভাগ শ্রমিকের উপস্থিতি না থাকলেও 2-1 দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরের আলো ফুটতেই কর্মব্যস্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চলের কারখানাগুলো। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে কারখানা পাড়ায়। ঈদের টানা 10 দিন ছুটি শেষে আবারও গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। এর আগে শনিবারে বেশ কিছু প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়। শিল্প পুলিশ জানায় 3 ধাপে ছুটি কার্যকর হওয়ায় ধারাবাহিকভাবে খুলবে প্রতিষ্ঠানগুলো। সে হিসেবে বন্ধ থাকা কারখানাগুলো খুলবে সোমবার। এদিকে বাধাহীন যাত্রা ও বেতন বোনাস নিয়ে ঝামেলা না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা। উৎসব মুখর পরিবেশে কাজে যোগ দিতে দেখা গেছে তাদের। শিল্প পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের প্রথম খুলছে, ভালো একটা মনের ভাব নিয়ে যাইতেছি, ফ্যামিলির সাথে অনেক আনন্দ আমরা পাইছি। ছোট বড় মিলিয়ে গাজীপুরে 22 শতাধিক, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় 9 শতাধিক এবং নারায়ণগঞ্জের প্রায় 1200 পোশাক কারখানার বেশিরভাগগুলোতে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়া শত শত গাড়ি নিলামে বিক্রির জন্য অবশেষে অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম পর্যায়ে উচ্চ আদালতে বিচারাধীন 195টি রিট মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি হলেই নিলামে উঠবে শত কোটি টাকা মূল্যের এসব গাড়ি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ ফেব্রুয়ারি মাসের নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে 20টি গাড়ি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হলো। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হওয়ার কারণে পুরো প্রক্রিয়া আটকে যায়। বিক্রি হয়েছে মাত্র 1টি গাড়ি। শুধু এই 19টি মামলা নয়, আমদানি সংক্রান্ত নানা জটিলতায় বন্দরের শেডে শত শত গাড়ি আটকা পড়ে আছে। বিচারাধীন মামলার কারণে নিলামে বিক্রি করতে না পারায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে এসব গাড়ি। আমদানিকারক আইনের আশ্রয় নেয়, আইনের আশ্রয় নিয়ে এই আইনি জটিলতার মারফেসে ফেলে দীর্ঘদিন পরে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেলো গাড়িটার আয়ুষ্কালও শেষ, গাড়িও শেষ, মধ্যকালে বাংলাদেশের টাকাগুলো নষ্ট। এই অবস্থায় বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের অভ্যন্তরের শেডে 12 থেকে 15 বছরের পুরাতন 195টি গাড়ির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রথম পর্যায়ে নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে। এসব গাড়ি বিক্রি করে অন্তত 80 কোটি টাকা রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। কমিশনার মহোদয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এইগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করছে। তো এইগুলো যদি নিষ্পত্তি হয়, দ্রুত নিষ্পত্তি হলে আমরা এইগুলা যদি নিলামে তুলতে পারি তাহলে সরকার একটু বড় রাজস্ব এখান থেকে পাবে। আইনি বাধ্যবাধকতা যেমন
মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করছে। অন্যদিকে নিলামযোগ্য শত শত গাড়ি বন্দরের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকায় এ নিয়ে দুপক্ষের মধ্যে চিঠি চালাচালিও হয় নিয়মিত। তারপরও আসছে না জটিলতার সমাধান। আদালত যেভাবে রায় দেয় সেভাবে আমরা করলে, আদালত যদি বলে যে এইগুলো করে ধ্বংস করতে হবে, সেক্ষেত্রে আমরা ধ্বংস কার্য এগুলো আমার পোর্টটা তো খালি হচ্ছে, আলটিমেটলি তো পোর্টের সক্ষমতা বাড়বে। মামলার জটিলতায় নিলামে বিক্রি করতে ব্যর্থ হয়ে অন্তত ৭৪টি গাড়ি কেটে টুকরো করে ভাঙারি হিসেবে বিক্রি করতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আটকে থাকার ক্ষেত্রে আমদানি জটিলতা যেমন রয়েছে তেমনি রয়েছে আইনি মারপ্যাচ। আর এর ফলে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি বিদেশে চলে গেছে গাড়ির আমদানি মূল্য হিসেবে পরিশোধিত শত শত কোটি মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবারে বন্দর বাণিজ্যের খবর। টানা 10 দিন ঈদ ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে স্থলবন্দরগুলোতে আমদানি রফতানি বাণিজ্য। কমতে শুরু করেছে পণ্যজট। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক এবং হিলিতে আছেন শফিকুল ইসলাম শফিক। প্রথমে যাচ্ছি বেনাপোলে আজিজুল হকের কাছে। আজিজ, দেশে সরকার অনুমোদিত মোট 24টি স্থলবন্দর আছে। এই 24টির মধ্যে ভারতের সাথে 16টি বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পাদন হয়ে থাকে। আমার পিছনে যে ছবিটি দেখছেন এটি ভারতের পেট্টাপোল বন্দরের একটি ছবি। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। স্থলপথে ভারতের সাথে যে বাণিজ্য হয় তার কিন্তু 80% এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্টাপোল বন্দরের সাথে সম্পন্ন হয়ে থাকে। ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থল বন্দর গত 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা কিন্তু 10 দিন এ পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে গতকাল ঈদ ছুটি শেষ হওয়ায় কিন্তু আজ সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু শুরু হয়েছে। সকালে এসে আমরা দেখতে পেয়েছি ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে প্রায় 120টি ট্রাক বেনাপোল বন্দরে এসেছে এবং বাংলাদেশি পণ্য নিয়ে 38টির রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্টাপোল বন্দরে গেছে। এছাড়া কিন্তু বন্দরে যে কর্মব্যস্ততাহীন হয়ে পড়েছিল, বাণিজ্য শুরু হয় কিন্তু বন্দরে যে শ্রমিকরা ছিল তারাও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমদানি এবং রপ্তানি পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ ছুটি শেষে আবারও বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু হয়েছে। তবে দ্রুত পণ্য খালাসের ক্ষেত্রে কিন্তু তারা তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন যে ঈদ ছুটির কারণে কিন্তু এ পথে বাণিজ্য এবং রাজস্ব আয়ে বড় একটি ধাক্কা পড়েছিল। এই বাণিজ্য শুরু হয় কিন্তু আবারও বন্দর থেকে পণ্য খালাস এবং কিন্তু যে রাজস্ব আয়ের গতি সেটি কিন্তু আবারও ফিরতে শুরু করেছে। ঈদ ছুটি শেষে বাণিজ্যের আরো পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের হিলি স্থল বন্দরে আছে সহকর্মী শফিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, টানা 10 দিন ছুটির পরে আজ থেকে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে। ইতিমধ্যে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের প্রতিনিধি তারা বন্দরে এসে প্রবেশ করেছেন। তবে এখানে কাস্টমস কর্মকর্তা কর্মচারী সেন্ড এজেন্ট তারা এই লম্বা ছুটি ভোগ করলেন। আমরা সকাল থেকে দেখেছি এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা ইতিমধ্যে বন্দরে প্রবেশ করেছেন। তো আমি ব্যবসায়ীদের সাথে জানবার চেষ্টা করেছিলাম যে বন্দরে কি পরিমাণ গাড়ি, কতক্ষণের মধ্যে গাড়ি প্রবেশ করবে। তারা বলছেন যেহেতু গাড়িগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, ভারতের অভ্যন্তরে তাদের যে ফর্মালিটি কার্যক্রমগুলো সারার পরে গাড়িগুলো বন্দরে প্রবেশ করবেন। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু বন্ধের আগে হিলিস্থল বন্দরের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ে, যেখানে পণ্যবাহী ট্রাকের সংখ্যা 20 থেকে 22টিতে নামে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু তারা সম্ভাবনা দেখছেন ব্যবসা বৃদ্ধি পাবে এমনটা তারা কিন্তু আশা করছেন। ইতিমধ্যে আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করেছি। বন্দর কর্তৃপক্ষ বলছেন যে তাদের মধ্যে যে বন্দরে যে জায়গা থেকে শুরু করে যে অবকাঠামো তারাও কিন্তু বেশ প্রস্তুতি নিয়েছেন যে অবকাঠামো উন্নয়ন করবেন এমনটা তারা বলছেন। তাছাড়া কিন্তু আশা করা যায় হয়তো দুপুরে আর কিছুক্ষণের মধ্যে বন্দরের ট্রাকগুলো প্রবেশ করবে। এদিকে বিশেষ করে হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে জিরা, আদা, তাছাড়া শুকনা পণ্য, খোল, ভুসি
এইসব পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে। তাছাড়া কিন্তু হিলস্থল বন্দর দিয়ে বর্তমানে খাদ্য পণ্য বেশি আমদানি হয়ে থাকে। ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু অনেকটা এলসি তারাও কিন্তু ঋণপত্র খুলেছে, তারা যেমনটা বলছেন। তো ব্যবসা বাণিজ্য খারাপ হওয়ার পিছনে ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত কমে যাওয়ার কারণেই কিন্তু বরঞ্চ কিন্তু আমদানি বাণিজ্য কমে যায়। আর একটা বিষয় বলি, হিলস্থল বন্দর দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু পেঁয়াজের আমদানি বেশি হয়ে থাকে। সেই পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশে কিন্তু ভারতের থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম কম হওয়ার কারণে কিন্তু এমনটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া যদি বলি আদা রসুন এই ধরনের পণ্য কিন্তু বাংলাদেশে অনেকটা দাম অনেকটা কম বা প্রতিনিয়ত দাম কমতেছে। তাছাড়া কিন্তু এখানে জিরার দামও কিন্তু কেজিকে 50 থেকে 60 টাকা পর্যন্ত জিরার দাম কমতির দিকে। সব মিলে বলা যেতে পারে হিলস্থল বন্দরে যে পণ্যগুলো আমদানি হচ্ছে সে পণ্যগুলো কিন্তু হিলস্থল বন্দর থেকে কিন্তু বিক্রি হয়ে থাকে। তবে আমদানিকারক প্রতিনিধির সাথে আজকে কথা বলেছিলাম, তারাও বলছেন আজকে যেসব পণ্যগুলো আমদানি হবে তার মধ্যে কিন্তু জিরা আদা খোল এবং ভুসি এই ধরনের পণ্য কিন্তু আমদানি হবার কথা রয়েছে। তাছাড়া কাস্টমসের সাথে কথা বলেছে কাস্টমরা, তারা বলছেন যে তারাও আশা করছেন যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেলে হয়তো সরকারের যে রাজস্ব আছে সে রাজস্ব বৃদ্ধি পাবে। হিলস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আমার কাছে এতটুকু ছিল। সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর এবং বেনাপোলে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সরকারের ব্যয় পরিকল্পনা বাস্তবায়নে বাড়তি রাজস্ব আদায়ের চাপে পড়েছে পোলট্রি শিল্প, যা বাড়িয়ে দিতে পারে ডিম মুরগির দাম। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। এ অবস্থায় কর হার কমিয়ে প্রস্তাবিত বাজেট পাশের দাবি জানিয়েছেন তারা। দেশের বৃহত্তর স্বার্থে এ খাতকে নীতি সহায়তা দেওয়ার পক্ষে অর্থনীতিবিদ, কৃষি অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আগামী অর্থ বছরের জন্য ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গেল ২ জুন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট অর্থায়নে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। সরকারের এমন রাজস্ব ভাবনা বাস্তবায়ন হলে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প, বেশি দামে ডিম মুরগি কিনতে বাধ্য হবেন সাধারণ মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় এমন শঙ্কার পক্ষে যুক্তি তুলে ধরেছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে। এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছি। ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে এবং যাওয়ার পসিবিলিটি বেশি। উদ্যোক্তারা বলছেন পোল্ট্রি শিল্পের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার ট্যাক্স 0.6% থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে 1%। স্বল্প মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে 2015 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা পাওয়া খাতটি বর্তমানে 15% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে। আগামী অর্থ বছর থেকে যা হতে যাচ্ছে 27.5%। এই কর হার সহনীয় করার পাশাপাশি কাঁচামাল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়কর কমিয়ে সর্বোচ্চ 1% করার দাবি সংগঠনগুলোর। ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে দেখেন, আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে এটা তো ম্যাচ করলো না। ইনকাম ট্যাক্স, টিডিএস, ডিডিএস এবং এআইটি সবগুলা নিয়ে রিথিঙ্কিং করা উচিত। আগে ছিল এক্সামটেড সেক্টর, এটাকে আমি বলবো এক্সামটেড সেক্টর দিকেই যদি যায় তাহলে একটা সঠিক দিকে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর মেধাভিত্তিক জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে সরকারকে নীতি সহায়তা নিয়ে এ খাতের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পোল্ট্রি পণ্যের দামের বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি অনেকটাই হ্যাম্পার করবে। কর্মসংস্থানের উপরে চাপ তৈরি হবে। আগামী অর্থ বছরের যে চূড়ান্ত বাজেট সেখানে আসলে এই খাতের উপরে যে অতিরিক্ত করে প্রস্তাব করা হয়েছে সেটা অবশ্যই কমানো উচিত। উৎপাদনশীলতা বাড়াতে পোল্ট্রি শিল্পে দরকারি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 60% পর্যন্ত কর কমিয়ে যৌক্তিক করার দাবিও জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICC এর আহ্বায়ক শামসুল আরেফিন খালেদ। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবেদন থেকে আমরা দেখতে পেলাম যে পোল্ট্রি খাতে করভার বাড়ানো নিয়ে আপনারা শঙ্কিত। এর পেছনের মূল কারণগুলো জানতে চাই। প্রথমত আসলে কিছু কিছু ক্ষেত্রে গড় আসলে কমানো হয়েছে, এটা ঠিক। যেমন আমাদের TDS ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে,
কিছু কিছু ক্ষেত্রে এসটি সাপ্লিমেন্টারি ডিউটি ছিল সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স যেগুলো যেমন ইনকাম ট্যাক্স অথবা টার্নওভার ট্যাক্স সেটা অনেক বাড়িয়ে ফেলা হয়েছে। আগে তো আমরা ট্যাক্স এক্সামটেড সেক্টর ছিলাম, 15% ট্যাক্স ছিল, সেটা এক ধাপে এটা 27.5% করে দেওয়া হয়েছে। 0.6% ছিল টার্নওভার ট্যাক্স, যেটা 1% করে দেওয়া হয়েছে অ্যাক্রস দ্য বোর্ড, মানে সমস্ত সেক্টরেই এটা করা হয়েছে। এখন আমাদের পয়েন্ট হচ্ছে যে পোল্ট্রি সেক্টর অথবা ফিড সেক্টর, সেখানে কিন্তু মার্জিন কিন্তু খুবই লিমিটেড। আমাদের নেট প্রফিট মার্জিন স্পেশালি ফিডে 2-3%, 3.5% এরকম থাকে। যেই সেক্টরে 3.5% নেট প্রফিট থাকে সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স কেটে নেওয়া হয়, আবার যেসব সেক্টরে 15-20% মার্জিন থাকে সেখানেও যদি 1% কেটে নেওয়া হয়, দুটো তো এক হলো না। কারণ আমাদের তো যদি অনেক ক্ষেত্রে 1% টার্নওভার ট্যাক্স কাটলে আমাদের মূল ইনকাম ট্যাক্স থেকেও বেশি ওটা কেটে ফেলা হবে। এবং শুধু তাই না, আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে এআইটি কোনো কোনো অধিকাংশ ক্ষেত্রে 5% রাখা আছে। 5% এআইটি যদি আগে কেটে রাখা হয় ইম্পোর্টের উপরে, তখন যখন আমরা ইনকাম ট্যাক্সটা দিতে যাই তখন দেখি যে অলরেডি অনেক বেশি পে করা আছে, তখন এটা সমন্বয় করা সম্ভব হয় না। এবং এটা অনেক কোম্পানির এখন 50 কোটি 70 কোটি এরকম বড় বড় ফিগার এখনো সমন্বয়হীনতার ভিতরে আছে। এই কারণে আমরা বলেছিলাম যে ইনকাম ট্যাক্স আগের জায়গায় যদি নাও আনা যায়, যদি এরকম হয় গভর্নমেন্টের পলিসি থাকে আস্তে আস্তে ইনকাম ট্যাক্স বাড়াবে, তাহলে সেটা আস্তে আস্তে বাড়াক। আগে যেটা 15% ছিল সেটা 20% হতে পারে। আর যেটা 6% ছিল টার্নওভার ট্যাক্স, সেটা এমনি আমাদের জন্য বেশি ছিল। আমাদের আলটিমেটলি 0.5%-এর কথা আমরা বলেছি। কারণ ইনকাম ট্যাক্স তো আসলে ইনকামের উপর ভিত্তি করে হয়, টার্নওভার ট্যাক্স ইনকাম ট্যাক্সের সাথে সমন্বয় করে ফেলা হয়েছে। ইনকাম না হলেও 0.5% রেভিনিউর উপর দিতে হয় বা দিতে হবে 1% যেটা এখন বলা হয়েছে, সেটা কিন্তু মানে লাভ না হলেও দিতে হবে, যেটা আসলে এইসব সেক্টরের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আমি এই প্রসঙ্গে একটা বিষয় বলি, আমাদের কিন্তু মূল টার্গেট কিন্তু প্রোটিনের অভাব পূরণ করা এবং এটা একটা গ্রহণযোগ্য একটা দামের মধ্যে রাখা, মানে এটা অ্যাফোর্ডেবল লেভেলে রাখা। সেক্ষেত্রে আমরা কিন্তু মার্জিন বাড়িয়ে এটা সম্ভব হবে না, কারণ আমাদের খামারিদের কথা চিন্তা করতে হয়, আমাদের কনজিউমারদের কথা চিন্তা করতে হয়। খুব লো মার্জিনে আমরা কাজ করি। এটার উপর যদি ট্যাক্স হঠাৎ করে ডাবল হয়ে যায় বা তার এরকম একটা প্রেশার পড়ে যায় যেটা অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে, সেটা আসলে এই সেক্টর নিতে পারবে না। এটা তো যেটা হবে কি, ইনিশিয়ালি অনেকে লসের মধ্যে পড়বে এবং অনেকের মার্জিন এত ন্যারো হয়ে যাবে যে তারা এটাতে ইন্টারেস্ট ফিল করবে না এখানে ইনভেস্ট করার। এবং বিভিন্ন কারণে যখন লস শুরু হয় তখন আর অনেক খামারি ঝরে যায়, অনেক ইনভেস্টররা চলে যায়। তখন কিন্তু আবার 1-1.5 বছর পর একটা সিরিয়াস ক্রাইসিস তৈরি হবে আবার মুরগি ডিমের। ওই 1-1.5 বছর আগে যেরকম একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং অনেক বেশি দাম ধপ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এখন থেকে আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা স্টেবল যে প্রাইসটা এখন আছে সেটা অনেক বছর ধরে মেনটেন করতে পারবো এবং অ্যাফোর্ডেবল লেভেলে পোল্ট্রিগুলো আমরা রাখতে পারবো, পোল্ট্রি যে কোনো পণ্য আমরা রাখতে পারবো। জনাব খালেদ, আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়টির সাথে বা হিডেন ট্যাক্সের কোনো চাপ আছে কিনা? হ্যাঁ, এটা তো আছেই। কারণ আবার বলছি যে আপাত দৃষ্টিতে আগেও মনে হয়েছিল যে পোল্ট্রি সেক্টর ট্যাক্স এক্সেম্পটেড, 15% মাত্র ইনকাম ট্যাক্স ছিল। আসলে রিয়েলিটি হচ্ছে আমাদের 15% ইনকাম ট্যাক্স দিতে হতো না, আমাদের থেকে অনেক বেশি দিতে হয়েছে অনেক ক্ষেত্রে। সেটাও এইভাবে হয়েছে যে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আপনারা জানেন যে পোল্ট্রি কাঁচামাল যেগুলো আমাদের ফিডে আমরা ব্যবহার করি প্রায় 60-70% ইম্পোর্টেড, এটা বাইরে থেকে আনতে হয়। আমাদের দেশে ভুট্টা ছাড়া আর তেমন কিছুই প্রোডাকশন হয় না। সেই ভুট্টারও তো আমাদের হয়তো 50% আমাদের নিজেদের দেশ থেকে হয়, বাকি বা 60% ম্যাক্সিমাম, বাকি 40% বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সয়াবিনের তো প্রায় পুরোটাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সয়াবিন সিড অথবা সয়াবিন মিল। তো সেটার উপরে যদি 5% বা 2% থেকে 5% আপনার এআইটি থাকে, তখন কি হয় যে আপনার অলরেডি কিন্তু আপনি যে পরিমাণ ট্যাক্স পে করে ফেলেছেন ইম্পোর্ট করার সময়, যখন অরিজিনাল ইনকাম ট্যাক্সটা মেজার করা হয় তখন দেখা হয় যে আপনি অলরেডি 20-30 কোটি টাকা বা 10-15 কোটি টাকা আপনার এক্সট্রা পেমেন্ট হয়ে গেছে, প্রতি বছর এরকম করে হচ্ছে। এতে হয় কি, ওই ট্যাক্সটা সমন্বয় করা যায় না। তো আলটিমেটলি অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ঘটেছে যে আসলে 15% ট্যাক্স আমরা দিই নাই, আমাদের 45% ট্যাক্স দিতে হয়েছে। তো এইটা এমনি জটিলতার মধ্যে ছিলাম আমরা আগের থেকেই। এখন যখন আবার এটা আরো বাড়িয়ে দেওয়া হলো, বিশেষ করে টার্নওভার ট্যাক্স 1% করে দেওয়া হলো, এখন তো অনেক ক্ষেত্রে আমাদের 50%-এর বেশি ট্যাক্স চলে যাবে। ওই টার্নওভার ট্যাক্স দেখবেন টোটাল ইনকামের 50%-এর উপরে চলে আসবে। এটা হবে, সামনে এটা ঘটবে। তো একটা সেক্টরে যদি 50%-এর বেশি ইনকাম ট্যাক্সে দিয়ে দিতে হয়, ওই সেক্টর এক্সপান্ড করবে কিভাবে? তাও যদি প্রফিট হয়। আমাদের অনেক ক্ষেত্রে প্রফিট হয় না, আমাদেরকে অনেক ক্ষেত্রে লসও হয়, বা সেক্ষেত্রে দেখবেন 100%-এর উপরে ট্যাক্স দিয়ে দিতে হতে পারে, এমন সিচুয়েশনও হয় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো একটু সিরিয়াসলি দেখে এমন ভাবে জিনিসটা ফ্রেম করা দরকার যাতে আমাদের কখনোই
ইনকাম ট্যাক্স 20% উপর পে করতে না হয়। এটা হলে এই সেক্টরের গ্রোথ কন্টিনিউ করবে এবং সবসময় একটা প্রাইস স্থিতিশীল থাকার ব্যাপারে জনাব খালেদ, আপনার কাছ থেকে আরেকটু জেনে নিতে চাই, আপনাদেরকে কর সুবিধা দেওয়া হলে সাধারণ জনগণ এর কি সুফল পেতে পারে? এটা যেটা হবে যে আমরা যে সুফলটা যেটা হবে এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দুইভাবে হবে। প্রথমে হচ্ছে আমরা গত কয়েকদিনের মধ্যে, গত 3-4 মাসের মধ্যে আমি ফিড ইন্ডাস্ট্রির কথা বলতে পারি যে 4 টাকার মতো ফিডের দাম কমেছে এবং এটাতে কৃষকদের প্রোডাকশন খরচ, ধরলাম ডিম এবং ডিমের ক্ষেত্রে তো আমার ধারণা 1 টাকার কাছাকাছি প্রোডাকশন খরচ কমেছে। আর ইয়ের ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6-7 টাকার মতো প্রোডাকশন খরচ তাদের কমেছে পার কেজি ব্রয়লার মিট প্রোডাকশনে। এখন যে ট্যাক্সগুলো যেভাবে রিস্ট্রাকচার করা হচ্ছে, যখন আমরা এআইটি আমরা যখন ইম্পোর্ট করতে যাব হাই রেটে এআইটি পে করতে হবে, এগুলো যখন করা শুরু হবে অটোমেটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে মার্জিন অনেক কমে যায়, অনেক টাকা এক্সট্রা চলে যাবে। তাই সেটা তো আমরা সমন্বয় করার চেষ্টা করব প্রাইস বাড়ানোর মাধ্যমে। যে 3-4 টাকা কমেছিল ফিডের দাম, সেটা আবার হয়তো আগের জায়গায় চলে যাবে খুব শর্টলি যদি এর মধ্যে এগুলো করা না হয়। তো স্বাভাবিকভাবে খামারিরা বিপদের মধ্যে পড়বে, তখন তারা একটা সমন্বয় করার চেষ্টা করবে প্রোডাক্টের দাম বাড়িয়ে। এখন দুইটা হতে পারে, এক হতে পারে যে খামারিরা লস করা শুরু করবে আরো বেশি হারে, বর্তমানে তারা এমনি খুব খারাপ অবস্থায় আছে, আরো খারাপ অবস্থার মধ্যে পড়বে, অথবা যদি দাম বাড়ানো সম্ভব হয় তাহলে ভোক্তাদের আবার আরেকটু বেশি দাম দিয়ে পোল্ট্রি পণ্য কিনতে হবে। কোনো না কোনো জায়গায় একটা এফেক্ট করে। বাট খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা অনেক বড় বিপদ বাংলাদেশের জন্য, কারণ গ্রামীণ অর্থনীতিটার উপর অনেকটুকু নির্ভর করে। এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা অনেক বড় খাত হচ্ছে পোল্ট্রি খাত, স্পেশালি রুরাল ইউথ এবং রুরাল উইমেনদের জন্য এটা বাধাগ্রস্ত হবে এবং এটা কিন্তু অনেক লম্বা সিগনিফিকেন্স আছে, এই বিষয়গুলো অনেক বড় ইম্প্যাক্ট করবে। এছাড়া বাইরে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যদি তার আস্তে আস্তে কমে যায়, খামারি সংখ্যা দিন দিন কমতে থাকে, তখন যেটা হবে ক্রাইসিস তৈরি হবে। আমি আগেই বলেছি যে ক্রাইসিস তৈরি হবে পোল্ট্রি পণ্যের, ডিম এবং মুরগির একটা ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে সামনে, যেহেতু খামারিরা ঝরে যায় যদি এবং শুধু তাই না, অন্য ফিড মিলাররাও জনাব খালেদ, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই পোল্ট্রি খাতে কর সুবিধা বজায় থাকুক এবং সাধারণ মানুষের হাতের নাগালে থাকুক ডিম মুরগির দাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। এই মুহূর্তে নগর ভবনের সামনে কথা বলছেন ইশরাক হোসেন, সরাসরি যাচ্ছে সেখানে। দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গড়িমসি না করবে। এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হয়। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন, কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন
বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল, তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল, এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ, যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে কারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। নগর ভবনের সামনে কথা বলছেন ইশরাক হোসেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দেশি বিদেশি পর্যটকদের গেটওয়ে হিসেবে সমুদ্র শহরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ করতে পারবে না এয়ারপোর্টটি। এমনটি জানিয়ে অংশীজনরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি থেকে বেরিয়ে দরকার সমন্বিত পদক্ষেপ। পাশাপাশি বিদেশিদের জন্য আলাদা জোন করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। কক্সবাজারকে ধরে নেওয়া হলো যে বালির মতো প্লেন ভর্তি করে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে চলে আসবে, নেমে যাবে কক্সবাজার, সারা কক্সবাজার বিদেশিতে গিজগিজ করবে। বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, যেখানে প্রকৃতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দারুণ সব অ্যামিউজমেন্ট পার্ক। বালির আদলে সমুদ্র শহর কক্সবাজারকে গড়ে তুলতে চায় বাংলাদেশ। তাই তো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের এই গেটওয়ের নির্মাণযোগ্য শেষের দিকে। তবে কেন আসবে কক্সবাজারে বিদেশি পর্যটক? সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের প্রশ্ন, শুধু কি সাগর দেখতেই অর্থ খরচ করতে আসবেন বিদেশিরা? কক্সবাজার শুধু এয়ারপোর্ট কিংবা শুধু হোটেল থাকলে আসলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই এক কেন্দ্রিক এয়ারপোর্ট উন্নয়ন প্রকল্প নিয়েছে বলেও অভিযোগ পর্যটন সংশ্লিষ্টদের। যারা বিদেশিদের বাংলাদেশের পছন্দ অপছন্দের বিষয়গুলি জানি, আমাদের কারোর সাথে কনসাল্ট করা হয়নি। কক্সবাজার কি এখনো 3 থেকে 4 দিনের ডেস্টিনেশন হতে পেরেছে? কক্সবাজারে কোন ধরনের পর্যটক আসবে, বিদেশিদের জন্য আলাদা জোন তৈরি, বালুকাময় সৈকত কিভাবে সাজানো হবে, সেসব গবেষণায় আধুনিকতা, সুদূর প্রসারী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেফ আর সিকিউর যদি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এই বিচ বালি কেন পৃথিবীর যে কোনো বিচের চেয়ে সুন্দর। কোন ধরনের ট্যুরিস্ট আসলে অ্যাট্রাক্ট করব? মোস্টলি লেজার ট্যুরিস্ট, রিক্রিয়েশন ট্যুরিস্ট। তাদেরকে আমি কতটুকু অ্যামিনিটিস দিতে পারবো, তাদের যে ডেইলি চলাচল, ডেইলি চলাফেরা, তাদের যে প্রাত্যহিক লাইফস্টাইল, সেই জায়গাটা আমি কতটুকু মেনটেন করতে দিতে পারবো। ট্যুরিজম বোর্ড কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করলেও নতুন করে ডিজাইনিংয়ে হাত দিয়েছে সিডিএ, জানান পর্যটন বোর্ড সিইও। পুরো এলাকাটাকে যাতে পর্যটকদের যাতায়াতের জন্য সুন্দরভাবে তৈরি করা যায়, এরকম একটা বিষয় আমরা মাস্টার প্ল্যানে রেখেছি। এখন পর্যন্ত সেটা আছে। এর মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একটি মাস্টার প্ল্যান কাজ শুরু করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, কক্সবাজারকে যতটা বহুমুখী অর্থনৈতিক কারবারে সংযোগ করা যাবে, ততই দেশের অর্থনীতিতে যোগ হবে বিদেশি মুদ্রা, পরিবর্তন আসবে আর্থসামাজিক উন্নয়নে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময়ের বাণিজ্য। টানা 10 দিন ঈদের ছুটি কাটিয়ে আবারও উৎপাদন কাজে যোগ দিয়েছেন শিল্প কারখানার হাজার হাজার শ্রমিক। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আশুলিয়ার পলাশবাড়িতে রয়েছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে। জয়, সংখ্যা কিন্তু সেই পরিমাণে কম বলে আমাদেরকে জানিয়েছেন শিল্প কারখানা। তো এই যে 90 থেকে 5 শ্রমিক ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন। মূলত এই কারখানা যে যাদের সিদ্ধান্ত হয়েছে ঢিলে ঢালা ভাবে কিন্তু ওভারটাইম করাচ্ছেন এবং এখানে কাজ করছেন, নিয়মিতভাবে কাজ করে একই সাথে তারা বলছেন যে এই সিদ্ধান্তে প্রায় 95% শ্রমিক ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন, বাকি 5% শ্রমিক হয়তো একদিনের মধ্যে কাজে যোগ দিবেন। উৎপাদনমুখী এই শিল্প কারখানা দিকে মূলত বলছেন যে
একদিনের মধ্যে যারা বাকি আছে তারা উদ্যোগ দিবেন। তবে যাদের সিদ্ধান্ত রয়েছে তারা সাধারণ অবস্থায় বৃদ্ধি করাচ্ছেন বলে তারা বলছেন যে এই উৎপাদন চালিয়ে রাখার জন্য মূলত শ্রমিকরা সকাল থেকে সুযোগ দিয়েছে এবং ধারাবাহিকভাবে উৎপাদন চলবে এবং সমস্যা হচ্ছে না। শ্রমিকরাও গাড়ি দিতে পেরে তারা বলছেন যে মূলত যে দীর্ঘছুটির পরে তারা যোগ দিতে পেরেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা কাজ করে যাচ্ছেন। আমাদেরকে শিল্প কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে সিদ্ধান্তের বিষয়টি মাথায় রেখে প্রায় নিয়মিত ডিউটির অর্থাৎ নিয়মিত কর্মঘণ্টার পরও অতিরিক্ত কর্মঘণ্টা পরিচালনা করার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেক্ষেত্রে তারা হয়তো 2 ঘন্টা করে ওভারটাইম করাবেন বলে জানিয়েছেন। তো আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ি থেকে আজকে গার্মেন্টস কাজে যোগ দেওয়া নিয়ে এই ছিল সর্বশেষ। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে বাড়ছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে প্রতি আউন্স $3,500 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জানাচ্ছেন খাত বিশ্লেষকরা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের কাছে নিরাপদ সঞ্চয় হিসেবে আবারও আকর্ষণীয় হয়ে উঠছে স্বর্ণ। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে তারা ঝুঁকছেন মূল্যবান এই ধাতুর দিকে, ফলে বৈশ্বিক বাজারে বাড়ছে দাম। গোল্ড প্রাইসের তথ্য বলছে শনিবার সকালে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম 1.6% বেড়ে উঠেছে $3,433। সেই সঙ্গে গোল্ড ফিউচার্সের দাম বেড়ে হয়েছে $3,453। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে স্পট মার্কেটে স্বর্ণের দাম $3,500 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ ক্রয় করতে থাকলে চলতি বছরের শেষ নাগাদ এর দাম আউন্স প্রতি $3,700 আর 2026 সালের মাঝামাঝিতে $4,000 উঠে যাবে। এদিকে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায় ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ $2,192 বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। হাতে তৈরি হাইপার রিয়েলিস্টিক পুতুলের কদর বাড়ছে ব্রাজিলে। নবজাতক শিশুর মতো দেখতে এই পুতুলগুলো ব্যবহার হচ্ছে মানসিক রোগের চিকিৎসায়। গ্রিফ থেরাপি, প্যারেন্টিং প্র্যাকটিসের পাশাপাশি নিজের ব্যক্তিগত সংগ্রহ বৃদ্ধি করতেও এই পুতুল কিনছেন অনেকে। শিল্পীরা জানান, প্রতিটি পুতুলের ভর, চেহারা থেকে শুরু করে ত্বক সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। মৌখিক অভিব্যক্তি, চুলের ধরন ও ত্বক বাস্তবে শিশুর সঙ্গে মিলে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের লম্বা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ার বাজার। স্থলবন্দরে শুরু আমদানি রপ্তানি কার্যক্রম। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা শত শত গাড়ি। নিলামে বিক্রির জন্য অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ চট্টগ্রাম কাস্টম হাউস। 195টি মামলা নিষ্পত্তির আবেদন। এবং ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা। আন্তর্জাতিক মানের করা হচ্ছে বিমানবন্দর। বিদেশিদের আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।